সারা দেশে বইছে তীব্র তাপদাহ, সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ, আজ গণজমায়েত করবে এনসিপি। খুলনায় 2 আওয়ামী লীগ নেতার অস্ত্রের লাইসেন্স বাতিল, 49টির লাইসেন্স স্থগিত। বাঁধে মাটি ফেলার নামে সুনামগঞ্জের খরচার হাওরে লুটের অভিযোগ, নীরব প্রশাসন। চিকিৎসক সংকটে কুড়িগ্রামের স্বাস্থ্যসেবা, 25 লাখ মানুষের জন্য ডাক্তার 74 জন। স্বাগত দেশযোগে, সাথে আছে আমি ফারজানা আক্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তীব্র তাপদাহে পুড়ছে দেশ, প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় চলতি বছরের সর্বোচ্চ 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. মামুন। মামুন, আজ সেখানে কত তাপমাত্রা দেখছেন এবং বৃষ্টির সম্ভাবনা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে আমাদের জানাবেন। অব্যাহত রয়েছে, যেটা স্বাভাবিক তাপমাত্রা থেকে তীব্র তাপমাত্রা বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। আর বৃষ্টির যে সম্ভাবনা, এই ধরনের কথা আবহাওয়া দপ্তর এখনো বলতে পারছে না, তবে আরো মৃদু এবং তীব্র তাপদাহ দুইটা হতে পারে বলে এরকম ঢাকার যে আবহাওয়া দপ্তর, সেই দপ্তরের উদ্ধৃতি দিয়ে তারা জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তর। আসলে চুয়াডাঙ্গাতে যে তাপমাত্রা অব্যাহত রয়েছে কারণে যে জনজীবনে যে একদিকে যেমন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে কিন্তু ফসলের মাঠে কিছু ক্ষতি আছে। যে ফসলগুলো উঠে গেছে যেগুলো, সেগুলো নিয়ে সমস্যা নেই, কিন্তু মাঠে এখন অনেক ফসল আছে যে ফসলগুলো সবজি আছে, আবার গ্রীষ্মকালীন কিছু সবজি আছে। এই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলাতে মাঠে মাঠে কিন্তু পাটের আবাদ হয় প্রচুর, সেই আবাদ হয়েছে। সেক্ষেত্রে সেচের যে সমস্যা সেটা দেখা দিচ্ছে, এবং নতুন করে আবার যে ফসলগুলো হবে সেক্ষেত্রে কিন্তু পানির খুব জরুরি এখন। আর আপনি জানেন যে চুয়াডাঙ্গাতেও আম হয় প্রচুর, আমের সে ধরনের কোনো সমস্যা নেই। তবে আম যাদের আছে তারা একটা আশঙ্কা করছে যে আমের যে উৎপাদন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা তারা চেষ্টা করছে যে যত দ্রুত আমের মৌসুমটা, মানে আম ভাঙার সময়টা, তারা কিন্তু টেনশনে আছে যে ঝড় বৃষ্টি হবে কিনা। তো এখন যে পরিবেশ, সেই পরিবেশ অনুযায়ী আবহাওয়া দপ্তরের যে তথ্য, সে তথ্যে চুয়াডাঙ্গাতে বৃষ্টির কোনো সম্ভাবনা এখন নেই। আরো তাপদাহ বাড়বে, আর এই তাপদাহ বাড়ার কারণে জনজীবন যেমন অতিষ্ঠ, সেই সাথে প্রাণীকুল সবাই কিন্তু সমস্যায় আছে। তো চুয়াডাঙ্গার মানুষের একটাই প্রত্যাশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিটা বেশ পরিপূর্ণ হয়। বৃষ্টি কিন্তু আপনি জানেন, আরেকটা জিনিস আপনাকে জানানো দরকার, সেটা হচ্ছে যে গত বছরের এই দিনে, গত বছরের 9 তারিখে 9 মে ছিল কিন্তু 33 এবং 25 মে ছিল আপনার 41.7 ডিগ্রি সেলসিয়াস, এবং এই মে মাসেই এবারটা বেশি। তবে আবহাওয়া দপ্তর বলছে গড় তাপমাত্রা যদি হিসাব করা যায় তাহলে এবছরের তাপমাত্রা গত বছরের তুলনায় কম। তবে বৃষ্টিপাতের ক্ষেত্রে গত বছরে যে বৃষ্টিটা হয়েছিল, সেই বৃষ্টিটা কিন্তু এবছরে হয়নি। এটা একটা মানে আবহাওয়ার একটা প্রভাব বলা যায়। আর জানা এই ছিল তথ্য আমার কাছে। ধন্যবাদ মামুন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম.এ. মামুন। তাপপ্রবাহ চলছে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও ময়মনসিংহের প্রায় সর্বত্র। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা এবং কমছে বাতাসের আর্দ্রতা। আবহাওয়া অফিস বলছে সোমবার থেকে সারা দেশে বৃষ্টি ঝরবে, আর এতে কমবে দহন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গার ওপর দিয়ে আবারও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গেল কদিন ধরেই তাপমাত্রা 40 ডিগ্রির পারদ ছুঁই ছুঁই। ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। আবহাওয়া অফিস বলছে চলতি মৌসুমে 1 থেকে 3টি মৃদু ও মাঝারি এবং 2টি তীব্র তাপদাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। কাজ করা খুবই সমস্যা, গরিব মানুষ যেহেতু কাজ কাম করে খাওয়া লাগে। তাপমাত্রা খুব বেশি, এই যে খালি গায়ে বসে আছে দোকানের ওপর দেখছেন,
প্রচণ্ড গরম, কাজ করা যাচ্ছে না। রাজশাহীতে শুক্রবার বেলা 12টায় শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। দুপুর নাগাদ এই তাপ আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চাঁপাইনবাবগঞ্জে প্রচণ্ড গরমে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। বেলা বাড়ার সাথে সাথে রোদের দাপটে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমছে। অনেকটা বাধ্য হয়ে গরমের তীব্রতা উপেক্ষা করে খোলা আকাশের নিচে কাজ করছে শ্রমজীবী মানুষ। বাড়িতে থাকতেও খুব গরম লাগছে এবং প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে আসলে বাইরে বের হয়ে চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে উঠছে। একেবারেই অসহনীয় তাপমাত্রা। কোনো রকমে আখের জুস বা লেবু পানি খেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যশোরে তাপমাত্রা বাড়ছেই, ঘরে বাইরে সমান গরম থাকায় শ্রমজীবী সহ বেশিরভাগ মানুষ বিপাকে পড়েছেন। এই তাপে আমরা রিক্সা চালাতে পারতেছি না, আর এত পরিমাণ গা ঘামতেছে। এই গরমে তো বাইরে বের হওয়া যায় না, বাইরে বের প্রচন্ড তাপ, বাইরে আর কি গরমে কষ্ট হচ্ছে প্রচুর। রোদে বেরোলে তো সহ্য করা যাচ্ছে না, গাটা তো পুড়ে যাচ্ছে। পূর্বাভাস বলছে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা, খুলনা, বেনাপোল ও রাজবাড়ী ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত 9টায় ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে। রাত 11টা 40 ট্রেনটি খুলনা পৌঁছানোর কথা ছিল। ভাঙা রেলওয়ে জংশনে যাত্রাবিরতি শেষ করে রাত 9টা 20 পর জংশন থেকে বের হয়। পরে 9:30টার দিকে জংশনের কাছে সিগন্যালের ভুলে ইঞ্জিনসহ ট্রেনটির 2টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানানো উচিত ছিল যে প্যাসেঞ্জারদের যে এটা হচ্ছে আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এ ধরনের তো কোনো তথ্য আমাদের দেওয়া হয়। ঢাকা থেকে খুলনা যাচ্ছিলাম, ভাঙার কাছাকাছি আসলে লাইনম্যানের সিগন্যাল দিছে, ভুল সিগন্যাল, স্টেশন মাস্টার ক্লিয়ার দিছে, যার জন্য এই দুর্ঘটনাটা ঘটছে। ট্রেন আসতেছে, রিলিফ ট্রেন আসতেছে, তো তারা যদি যত দূর সম্ভব, যত মিনিমাইজে কম সময় পারা যায় তত দূরে তারা দ্রুত কাজ করবে। এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এটা কত সময়ের মধ্যে কমপ্লিট হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচার নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জামায়াত, শিবির, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন এই কর্মসূচি পালন করে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার রাত 9টায় বরিশাল নগরীর সদর রোড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার গোল চত্বরে অবস্থান নেয় আন্দোলনকারী ছাত্র জনতা। টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের দাবিতে দিতে থাকেন নানা স্লোগান। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বন্ধ হয়ে যায় ঢাকা বরিশাল মহাসড়কের যান চলাচল। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, প্লাস তার সহযোগী যত সংগঠন রয়েছে সকলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা আরিচা মহাসড়কের উভয় লেন অবরোধ করে সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মানিকগঞ্জে মশাল মিছিল করেছে ছাত্র সমাজ। শুক্রবার সন্ধ্যা 7:30টায় শহরের রফিক সড়কের রফিক চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রফিক চত্বরে এসে শেষ হয়। একই দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁও অংশে অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এতে মহাসড়কের প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আওয়ামী লীগ নিষেধের দাবিতে সুনামগঞ্জে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ওয়ারিয়র্স অফ জুলাই সুনামগঞ্জ জেলা শাখা। একই দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল চৌরাস্তা এলাকার উড়াল সড়কের নিচে ব্লকেট কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে এই কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করে রাজবাড়ীতে কর্মসূচি পালন করেছে সর্বদলীয় ছাত্র জনতা। বক্তারা জানান, এতদিন পার হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। শুক্রবার বিকেলে নড়াইল ঢাকা সড়কের মালিবাগ এলাকায় বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বাংলাদেশে সকল কিছু আমরা মেনে নিতে পারি, আবারও রক্ত দিতে পারি, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোষ করার সুযোগ নেই। আওয়ামী লীগকে যদি এখন নিষিদ্ধ করতে না পারেন, এই 10 মাসে যদি এখন সরকার নিষিদ্ধ করতে না পারে, আওয়ামী লীগকে তারা পদত্যাগ করে ছাত্রদের হাতে ক্ষমতা হস্তান্তর করে। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেল 4টায় জেলা শহরের জামে মসজিদ মোড়ের প্রধান সড়কে জুলাই ঐক্য ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। আওয়ামী লীগকে গণহত্যাকারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে দেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানান জামালপুর ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। শুক্রবার সন্ধ্যায় সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বর থেকে মিছিল বের হয়ে দয়ামী চত্বরে গিয়ে শেষ হয়। আব্দুল্লাহ মামুন, ৭১। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা সহ 3 দফা দাবিতে আজ সারা দেশে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কেন্দ্রীয়ভাবে বিকেল 3টায় শাহবাগ মোড়ে গণজমায়েত হবে বলে জানান তিনি। শুক্রবার রাত 11টায় শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচিতে হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণা দেন। 3 দফার দফাগুলো হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং অবিলম্বে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করা। এই 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া শাহবাগে অবস্থানের পাশাপাশি আজ বিকেল 3টায় সারা দেশের বিভাগীয় শহর জুলাই আন্দোলনের স্পটগুলোতে 3 দফা দাবিতে গণজমায়েত করবে জুলাই ঐক্য। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সংগঠন আছে সকল সংগঠন সহ আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমাদের 3য় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। তৃতীয়ত জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, সারা দেশে বেড়েছে তাপপ্রবাহ এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। এবার রাজশাহী জেলার তাপপ্রবাহের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, আজ রাজশাহীতে তাপমাত্রা কত, সেখানে তাপপ্রবাহ কেমন দেখছেন এবং শ্রমজীবী মানুষদের আসলে কি ধরনের সমস্যা হচ্ছে? পাশাপাশি জানাবেন যে আবহাওয়া অফিস কি বলছে, গরম কমার কোনো সম্ভাবনা আছে কিনা? দেখুন, গেল কদিন থেকে কিন্তু রাজশাহীর উপর দিয়ে যে মাঝারি ধরনের তাপপ্রবাহ সেটি বয়ে যাচ্ছে। আপনি আজকের কথা জানতে চাইছিলেন, এখন এই যে 9টাও বাজেনি, প্রায় 8:30 সোয়া 8টা বাজে এখন। তো এই সময়টিতে যেটি হয়েছে যে রোদের যে পরিমাণ তাপ, আপনাকে দেখাতে চাই আমি, এই যে দিন সকাল থেকে কিন্তু সূর্যের তাপ সেটি কিন্তু দেখা গেছে। পাশাপাশি যেটি হয়েছে যে এই যে বেলা 12টার আগেই আমরা যেটি দেখছি, গতকাল আমরা দেখেছি যে বেলা 12টায় সে তাপমাত্রা প্রায় 30-এর কাছাকাছি উঠছে এবং সারা দিনে, অর্থাৎ দিনের সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি 12টার পর থেকে আরো মোটামুটি 2টা থেকে 3টার মধ্যে 7 থেকে 8 ডিগ্রি বেড়ে যাচ্ছে। অর্থাৎ গতকাল আমরা যে তাপমাত্রা পেয়েছিলাম, সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া অফিস যেটি বলছিল যে 38 ডিগ্রি সেলসিয়াস, এর আগের দিন ছিল 37 ডিগ্রি। তো সব মিলিয়ে আসলে যে এই তাপমাত্রা সেটি যে হার বেলা 12টা থেকে 2টার মধ্যে এই সর্বোচ্চ তাপমাত্রা যে রেকর্ড, সেটি কিন্তু রেকর্ড করা হচ্ছে। আর যেটি আপনি বলছিলেন যে সাধারণ মানুষের এই যে প্রচন্ড রকমের তাপ, এই তাপের মধ্যে কিন্তু একরকম ঘর থেকে বের হওয়াই দুষ্কর হয়ে পড়েছে। সাধারণ মানুষ, যারা শ্রমজীবী মানুষ আছেন, তারা কাজের ফাঁকে ফাঁকে জিরিয়ে নিচ্ছেন, একটু বিশ্রাম নিচ্ছেন, এইভাবে আসলে জীবন চলছে। তবে চিকিৎসকরা যেটি বলছেন যে এই তাপ থেকে আসলে নিজেকে রক্ষা করে চলতে হবে, কারণ এই তাপ থেকে হিট স্ট্রোক সহ অন্যান্য বিভিন্ন ধরনের মানুষ কিন্তু তাৎক্ষণিকভাবে অসুস্থ
হয়ে পড়তে পারেন। এর পাশাপাশি বিশুদ্ধ পানি, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করার পরামর্শ কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন। আবহাওয়া অফিস যেটি বলছে যে এই ধরনের যে তাপপ্রবাহ এটি আরো 2-1 দিন স্থায়ী হতে পারে, কারণ এই বছরটি এইরকম এল নিনো এবং লা নিনার যে একটা ট্রানজিশন ইয়ার এটিকে বলা হচ্ছে। তো সেই কারণে আবহাওয়ার যে এরকম আচরণ, কিছুদিন টানা গরম, মাঝে 2-1 দিন আবার একটু আবহাওয়া শীতল ছিল, এই ধরনের আবহাওয়ার মধ্যে দিয়ে এবছর যেতে হবে। পাশাপাশি যেটি বলা হচ্ছে, পরিবেশ বিজ্ঞানীদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এই নগরকে বসবাসযোগ্য করে তোলার জন্য প্রচুর পরিমাণে কিন্তু বৃক্ষরোপণ অর্থাৎ গাছ লাগাতে হবে। এর পাশাপাশি যে সমস্ত জলাশয়গুলো আছে সেগুলো যেন ভরাট না হয়ে যায়, সেই বিষয়ে খেয়াল করতে হবে। আরেকটি বিষয় যে এই যে রাজশাহী শহরটি, আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখাতে চাই যে এই ভবনগুলোর একটু পরে কিন্তু পদ্মা নদী। এই মৌসুমে এখন পর্যন্ত কিন্তু পদ্মা নদী, যদি আমি হয়তো ক্যামেরাতে সেভাবে না দেখাতে পারলেও আমি যেটি চোখে দেখতে পাচ্ছি, এখান থেকে পেছনে যে পদ্মা নদী, সেই পদ্মা নদীতে কিন্তু ধুধু বালুচর। এই বালুচরের কারণে কিন্তু শহরের যে তাপমাত্রা সেটি অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে, কারণ যেটি পরিবেশ বিজ্ঞানীরা বলছেন যে এই সময়টিতে, বছরের এই সময়টিতে অর্থাৎ এই গ্রীষ্মকালে যে বাতাসের যে বেগ বা গতিপথ থাকে সেটি কিন্তু দক্ষিণ অংশ থেকেই শহরের মধ্যে দিয়ে প্রবেশ করে, অর্থাৎ অবস্থানগত দিক থেকেও পদ্মা নদী শহরের দক্ষিণে অবস্থিত। ধুধু বালুচরের কারণে যখন বাতাসটি শহরের দিকে ঢুকছে, সেটি কিন্তু অত্যন্ত উত্তপ্ত একটি বাতাস শহরে প্রবেশ করছে। সে কারণে এই পদ্মা নদীর পানির প্রবাহ যেন সঠিকভাবে থাকে, সেটিও আসলে কর্তৃপক্ষকে নজর দিতে হবে। এই শুধু শহর নয়, উত্তরাঞ্চলের তাপমাত্রার কারণে এই পদ্মা নদী কিন্তু এই উত্তরাঞ্চলের তাপমাত্রার একটি বড় নিয়ন্ত্রক। তো সব মিলিয়ে আসলে এই উত্তর অঞ্চলে আমরা যেটি দেখি, শীতের সময় বেশি শীত, গরমের সময় প্রচন্ড গরম। তবে এখন এই বর্তমানে যদি ফিরি, ভোর থেকেই আসলে সকাল থেকে যে তাপমাত্রা এখন পর্যন্ত আসলে ধীরে ধীরে যেটি বাড়ছে, আমি আপনাকে যেটি বলছিলাম, আবহাওয়া অফিস বলছে বেলা 12টার আগেই কিন্তু। ধন্যবাদ রুশো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজশাহী থেকে গরমের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুল হক রুশো। সরকারের নির্দেশে অস্ত্র জমা না দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও খুলনার বটিয়াঘাটার আওয়ামী লীগ নেতা কাজী মইনুল ইসলামের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের 15 বছরের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের আনুকূল্য নেয়া 49টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে জেলা প্রশাসন। প্রশাসনের কর্মকর্তারা জানান, সম্প্রতি 3 দফা যাচাই বাছাইয়ের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও অনুসন্ধান চলছে এবং লাইসেন্স স্থগিত এবং বাতিলের সংখ্যা বাড়তে পারে বলেও জানায় কর্তৃপক্ষ। কনক রহমানের প্রতিবেদন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর 25 আগস্ট সারা দেশের সব ব্যক্তিগত অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খুলনায় 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত নেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়া 524টি, এর মধ্যে 522টি অস্ত্র জমা পরে এই অস্ত্র দেওয়া কতটা যুক্তিযুক্ত ছিল তা খুঁজতে তদন্তে নামে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। প্রশাসনের কর্মকর্তারা জানান, 3 ধাপে 172 জনের তথ্য যাচাই বাছাই শেষে দেখা যায় যে এদের মধ্যে 49 জন আছেন যারা বিশেষ উদ্দেশ্যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অস্ত্র নেন। এই অস্ত্র ফেরত দিলে আইনশৃঙ্খলার অবনতি হবে। তাছাড়া তাদের নামে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। আর শেখ হেলাল এবং কাজী মইনুল ইসলাম অস্ত্র জমা না দেওয়ায় তাদের অস্ত্র এবং লাইসেন্স অবৈধ ঘোষণা করা হয়। 49 জনের মধ্যে উল্লেখযোগ্য হলেন সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু, জাকির হোসেন বিপ্লব, আনিসুর রহমান বিশ্বাস, 16 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাহাউদ্দিন খন্দকার, বাগেরহাটের চিতলমারির সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শামীম, ব্যবসায়ী সেলিম হাওলাদার, খান মোহাম্মদ আলী, আব্দুল মালেক আকন্দ, আব্দুর রহমান বাবু, শেখ জাকির ও সোনাডাঙ্গা আবাসিক এলাকার SM শামীমুজ্জামান। এদের অস্ত্রের সংখ্যাও একাধিক। যে কমিটি আছে, কমিটি বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের ইস্যু আছে, মামলা আছে কিংবা এক্সেট্রা, এই টাইপের ইস্যুগুলো সমাধান করে আমরা ডিসিশনগুলো নিচ্ছি। বিশেষ উদ্দেশ্যে অস্ত্র ইস্যু করা হয়েছিল, সেই অস্ত্রগুলো ফেরত দেওয়া যাবে না। এবং 5ই আগস্ট পরবর্তী যাদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা চলমান বা বিচারাধীন অথবা সাজাপ্রাপ্ত হয়েছেন,
তাদের বিবেচনা করা যাবে না, এবং যারা ইতিমধ্যে ফৌজদারি মামলায় দণ্ডিত হয়েছেন বা সাজাপ্রাপ্ত তাদেরটাও বিবেচনা করা যাবে। কর্মকর্তারা আরও জানান, অনেককেই অস্ত্র ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে, যদিও তাদের অস্ত্র ব্যবহারে যৌক্তিকতা ও পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা অস্ত্র ফেরত নিচ্ছেন অবশ্যই আমাদের নজরদারিতে থাকবেন, যাতে এই অস্ত্রগুলো আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, বিঘ্ন করতে পারে, এরকম কোনো বিষয় যেন না হয়, এবং এই অস্ত্রগুলো যাতে অন্য কোনো উদ্দেশ্যে, ব্যক্তি নিরাপত্তা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে যাতে সেটা ইউজ না করতে পারে, সেগুলো অবশ্যই আমাদের নজরে থাকবে। গত 9 জানুয়ারি কক্সবাজারে চরমপন্থীদের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। তারও লাইসেন্স করা অস্ত্র ছিল, তিনিও অস্ত্র ফেরত চেয়ে আবেদন করেছিলেন। প্রশাসনের তথ্য অনুযায়ী একই রকম আবেদন করেন ঠিকাদার শেখ মাহবুবুর রহমান, ওমর ফারুক বিশ্বাস, কেসিসির সাবেক কাউন্সিলর SM রফিউদ্দিন আহমেদ, আরিফ হোসেন মিঠু, মুক্তিযোদ্ধা আলমগীর কবির সহ বেশ কিছু রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও ঠিকাদার। এসব অস্ত্রের মধ্যে আছে 1 নলা ও 2 নলা বন্দুক, শটগান, পয়েন্ট, 22 বোর রাইফেল, রিভলভার ও পিস্তল। কনক রহমান, 71, খুলনা। চট্টগ্রাম বন্দরের এনসিটি বা সিসিটি পরিচালনা বিদেশি কোম্পানির কাছে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে হরতাল, অবরোধ ও কর্মবিরতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে অচল করে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। শুক্রবার চট্টগ্রাম বন্দর এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি জানান তারা। চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক AM নাজিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন ও চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দল সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। প্রতিবাদ সমাবেশ থেকে আগামী 16 মে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নেতারা। মাধ্যমে হরতাল, অবরোধ, কর্মবিরতি সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় দায়িত্ব সরকার এবং কর্তৃপক্ষকে বহন করতে হবে। বন্দর যদি বিদেশিদের হাতে চলে যায়, আপনার গর্বটা থাকে। সুতরাং এই গর্বকে বাঁচিয়ে রাখার জন্য, চট্টগ্রাম বন্দরকে বাঁচিয়ে রাখার জন্য, সমগ্র দেশকে বাঁচিয়ে রাখার জন্য, দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য এই চট্টগ্রাম বন্দরের কোনো স্বতন্ত্রকে আমরা সুযোগ করতে দেব না। নতুন ভাড়া নির্ধারণ করার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাই হ্রদে 5 দিন ধরে যাত্রীবাহী স্পিড বোট চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রীরা। সারা দেশের নৌরুটে স্পিড বোটের ভাড়া নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। সেখানে কিলোমিটার প্রতি ভাড়া উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপনে কাপ্তাই হ্রদের রাঙামাটি ফিশারি ঘাট থেকে বাঘাইছড়ি পর্যন্ত 800 টাকা, লংগদু পর্যন্ত 450 টাকা ভাড়া নির্ধারণ করা হয়। স্পিড বোট মালিক সমিতি জানায়, রাঙামাটি থেকে মাইনির দূরত্ব 70 কিলোমিটার। দূরত্ব হিসেবে ভাড়া হয় 640 টাকা, কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে 450 টাকা। এই ভাড়া স্পিডবোট চালানো কোনোভাবে সম্ভব না বলেও জানান তারা। লংগদু উপজেলার নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ জানান, জেলা প্রশাসককে বিষয়টি অবগত করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা কমাতে সিটি কর্পোরেশন পাশাপাশি এগিয়ে এসেছে বন্দর কর্তৃপক্ষ। তাদের উদ্যোগে কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত চাকতাই এবং রাজখালীর মতো 8টি খালের মুখ খনন শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এজন্য প্রাথমিক পর্যায়ে নিজস্ব ফান্ড থেকে 300 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কর্ণফুলী রক্ষণাবেক্ষণের জন্য এসব খাল খনন করা হবে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য এবং জহিরুল ইসলামের ছবিতে প্রতিবেদন। চারিদিকে সাগর ও নদী ঘেরা চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিয়ে অতিষ্ঠ বাসিন্দারা। তারা জানান, সরকারের পক্ষ থেকে হাজার কোটি টাকা খরচ করেও ফল হয়নি। একজন নগর পরিকল্পনাবিদ জানান, কর্ণফুলী নদীর খালগুলোর মুখ ভরাট হয়ে যাওয়ার কারণেই এই দুর্গতি। খালের মুখগুলো ড্রেজিং করা কিন্তু অত্যন্ত জরুরি। খাল পুরোও খনন করে ফেলেন, তাতে কিন্তু কোনো লাভ হবে না, কারণ এখানে কিন্তু খাল ভরে থাকবে, পানির স্রোত যাবে না, ওইখানে বন্ধ হয়ে থাকবে, এবং যখন পানি স্ট্যাগনেন্ট হয়ে যাবে এখানে আবার ময়লা জমতে থাকবে। এই পরিস্থিতিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের প্রধান হাইড্রোগ্রাফার জানান, এবার নগরীর চাকতাই খালের মুখ থেকে মাটি কাটা হবে বিশেষায়িত ক্রোকোডাইল ড্রেজার দিয়ে। এর আগে ব্যবহৃত ড্রেজারগুলো খালের মুখ পর্যন্ত পৌঁছাতে পারত না।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে 8টি খালের মুখ। এছাড়া লাইটারের জাহাজ চলাচল নিরাপদ করতে কর্ণফুলী নদীর 4 কিলোমিটার এলাকা জুড়ে 4 মিটার গভীরতা বাড়ানো হবে। প্রতিনিয়ত আমরা পরিষ্কার করে যাচ্ছি এবং খালের মুখে বেশ শক্ত বর্জ্য, আসবাবপত্র, বিভিন্ন শক্ত প্লাস্টিক বর্জ্য, সেগুলো যখন স্তূপাকারে জমা হয় তখন আসলে শহরের মূল শহর থেকে যে পানিটা আসার চেষ্টা করে সেই পানিটা বাধাগ্রস্ত হয়। তো আমরা এই যে গার্বেজ রিমুভাল, এটার মাধ্যমে আমরা আসলে খালের পানি প্রবাহ ঠিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, নগরীর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ববোধ থেকে এই প্রকল্প নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যেখানে আমাদের অ্যাম্ফিবিয়ান ড্রেজারগুলো যেতে পারে, আমাদের সক্ষমতা আছে, ওইটাও আমরা ম্যাক্সিমাম করে দিচ্ছি। দ্বিতীয়ত হলো আপনার যেই ভিতরে আপনার বিভিন্ন ড্রেনেজ এবং খালের মুখ যেগুলো আছে, এই সমস্ত জায়গাও আমরা কিছু জায়গায় আমরা পরিষ্কার করে দিচ্ছি। প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম বন্দরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চট্টগ্রামের মেয়র বলেন, সব সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সম্মিলিত উদ্যোগে এবং নগরবাসীর সহযোগিতায় চট্টগ্রামের মূল চ্যালেঞ্জ এই জলাবদ্ধতা সামাল দেওয়া যাবে। যেভাবে তারা কাজ করছে, আশা করি সবার সম্মিলিত প্রয়াসে আমরা ইনশাআল্লাহ এবার জলাবদ্ধতাকে আমরা যেটা আমাদের মূল চ্যালেঞ্জ, সেটাকে সবাই মিলে আমরা হয়তোবা সামাল দিতে পারবো বলে আমরা আশা করছি। সবার আশা, এই প্রকল্প শেষ হলে এবারের বর্ষা মৌসুমে নগরবাসী কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন। হাসান আহমেদ, ৭১। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, খাল খনন হলে শহরবাসী কিভাবে উপকৃত হবে এবং জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান পেতে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এখন আছি টাকটাই খালের মুখে, যেখান থেকে ড্রেজিং শুরু হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রাম মহানগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। দীর্ঘদিন এই জলাবদ্ধতা থেকে নগরবাসী রেহাই পাচ্ছে না। একের পর এক বাজেট এবং বরাদ্দ দিয়েও জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হচ্ছে না। তবে এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি এবার এগিয়ে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নদীর 8টি খালের মুখে আপনার এই যে ড্রেজিং কাজ শুরু করেছে। এটি বন্দরের একটি নিয়মিত ড্রেজিং কাজের অংশ হিসেবে চট্টগ্রাম এই জলাবদ্ধতা নিরসন, মহানগরীর জলাবদ্ধতা নিরসনে এবার বন্দর কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে চট্টগ্রাম নগরবাসী এবং চট্টগ্রামের মেয়র। আসলে আপনি জানেন যে দীর্ঘদিন চট্টগ্রাম মহানগরীর এই জলাবদ্ধতা নিরসনে 14,349 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম সরকারি 3টি সংস্থা। একটি হচ্ছে সিটি কর্পোরেশন, আরেকটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ড। এই প্রকল্পগুলো চলছে প্রায় 5 থেকে 11 বছর ধরে, কিন্তু জলাবদ্ধতা নিরসনের কোনো আভাস দেখা যায় না। প্রতি বছর সামান্য বৃষ্টিতেও নগরবাসী হাঁটু পানিতে ডুবে যায়, কোমর পানিতে ডুবে যায়। এই কারণে নগরবাসীর ক্ষোভ সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগটা বেড়ে যায়। এর মধ্যে সরকারি পক্ষ থেকে প্রতি বছরে বরাদ্দ দেওয়া হয় এবং এবারও আশঙ্কা করছে আগামী বর্ষা মৌসুমে হয়তো বৃষ্টির পানিতে তলিয়ে যাবে। তবে আশার বিষয় হচ্ছে যে 8টি খালের মুখ যখন খনন করা সম্পন্ন হবে, হয়তো এবার প্রাথমিক পর্যায়ে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে আর ডুববে না। হয়তো ভারী বৃষ্টি হলে এটা এখনো নিশ্চিত করা যাচ্ছে না। তবে গুড়ি গুড়ি বৃষ্টি হলে হয়তো আর আপনার জলাবদ্ধতা থেকে এবার কিছুটা হলেও মানুষ রেহাই পেতে পারে, এই আশঙ্কা, এই ধারণা করছে নগরবাসী। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। চট্টগ্রামে কর্ণফুলী সহ দেশের সব নদ নদী দূষণ ও দখলমুক্ত করতে অনুষ্ঠিত হয়েছে সাম্পান শোভাযাত্রা। শুক্রবার কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটে এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকরা বলেন, জনসচেতনতা বাড়াতে এই শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সারি সারি সাম্পানের শোভাযাত্রা কর্ণফুলীকে দখল দূষণ থেকে রক্ষায় সামাজিক সচেতনতা তৈরি করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো 19তম এই বর্ণাঢ্য আয়োজন। আয়োজকরা জানান, দূষণের পাশাপাশি অবৈধ দখল ভরাটেও ছোট হয়ে যাচ্ছে কর্ণফুলী।
এখন নদীর প্রস্থ দাঁড়িয়েছে 400 থেকে 500 মিটারে। সব থেকে বেশি দায়িত্ব মনে হয় প্রত্যেকটা নাগরিকের, কারণ যে নদীকে কেন্দ্র করে আমি বেঁচে আছি সেই নদীকে রক্ষা করার দায়িত্ব সবার আগে আমার। কর্ণফুলীর সাথে যে সমস্ত রিলেটেড খালগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের এখানে অতিরিক্ত অবৈধ দখল হয়ে গেছে। কোনো রাজনৈতিক নেতৃত্ব বা কোনো ব্যবসায়ী এসে দখল না করে ঘাটগুলো যাতে আমাদের মাঝিদের মধ্যে থাকে। সাম্পান মাঝিদের নেতারা বলেন, কর্ণফুলী নদীর 19টি ঘাটের মধ্যে প্রকৃত মাঝিদের দিয়ে 3টি ঘাট পরিচালনা করতে হবে। সরকারি ইজারা মূল্যে এবং সম্ভব রেটে আমাদেরকে মাঝিদেরকে ঘাটগুলি দিয়ে আমাদেরকে মাঝিদের বাঁচার। আয়োজকরা আরও জানান, কর্ণফুলী নদীর 50 কিলোমিটার জুড়ে নদী ব্যবহারকারীদের মধ্যে প্রীতির বন্ধন গড়ে তুলতে হবে। শতাধিক সাম্পান বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে আজকে 150 সাম্পান সরাসরি এসছে। এই আয়োজনটা আমরা করি শুধু দেশের মানুষকে জানান দিতে, আপনারা নদী দখল দূষণ করবেন না, কর্ণফুলীকে রক্ষা করুন, কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করুন। কর্ণফুলী রক্ষায় তীর ঘেঁষে থাকা ছোট বড় শিল্প কারখানায় নিয়মিত মনিটরিং এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান ও শাস্তির বিকল্প নেই বলে জানান শোভাযাত্রার উদ্বোধক পুলিশ কমিশনার। গেটওয়ে টু দ্য বে অফ বেঙ্গল, কর্ণফুলীর গুরুত্ব অপরিসীম বাংলাদেশের অর্থনীতির জন্য। নদীর জায়গা দখল করে সেখানে আপনার স্থাপনা গড়ে তুলছে, এদের ব্যাপারে আমার অধিক্ষেত্রের ভিতরে এই সমস্ত যারা করছে তাদের ব্যাপারে আমার খুবই কঠোর হুঁশিয়ারি। কর্ণফুলী নদী বাঁচাতে নদীর দুই পাশ দখলমুক্ত করার পাশাপাশি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সাম্পান শোভাযাত্রাটি অভয়মিত্র ঘাট থেকে শাহমানত ব্রিজ পর্যন্ত যায়। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।